নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দেব সভার কথা এবং স্বর্গীয় পাণ্ডুর সংবাদ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্ব শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। দেব সভার কথা এবং স্বর্গীয় পাণ্ডুর সংবাদ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দেবর্ষি নারদের উপদেশ শুনে ধর্মরাজ তাকে অত্যন্ত আদর আপ্যায়ন জানালেন। তিনি বিশ্রাম করার পর আবার তার কাছে গিয়ে ধর্মরাজ প্রশ্ন করলেন, দেবর্ষি, আপনি সর্বদা মনের ন্যায় গতিবেগে পর্যটন করে থাকেন এবং ব্রহ্মার সৃষ্ট সমগ্র লোক পরিদর্শন করেন। আপনি কোথাও এইরূপ অথবা এর থেকে সুন্দর সভা কি দেখেছেন? কৃপা করে বলুন। ধর্মরাজের এই প্রশ্ন শুনে দেবর্ষি নারদ মধুর হেসে মিষ্ট বাক্যে বললেন, ধর্মরাজ, মনুষ্যলোকে আমি এরূপ মণিময়যুক্ত সভা দেখিনি এবং শুনিও নি। আমি আপনাকে যমরাজ, বরুণ, ইন্দ্র, কুবের এবং ব্রহ্মার সভাসমূহের বর্ণনা শোনাচ্ছি। এগুলি লৌকিক অলৌকিক কলাকুশলযুক্ত সূক্ষ্ম তত্ত্ব দ্বারা তৈরি হওয়ায় এক একটি সভা নানা রূপে প্রতিভাত হয়। দেবতা, পিতৃপুরুষ, যাজ্ঞিক, বেদ, যজ্ঞ, ঋষি, মুনি ইত্যাদি মূর্তিমান হয়ে তাতে নিবাস করেন। দেবর্ষি নারদের কথা শুনে পঞ্চপাণ্ডব এবং উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী সেই সভাগুলির বর্ণনা শোনার জন্য অত্যন্ত আগ্রহী হলেন। তারা হাত জোর করে অনুরোধ করলেন, আপনি সেই সভাগুলির বর্ণনা করুন, আমরা তা শুনতে অত্যন্ত আগ্রহী। সেই সকল সভা কি কি বস্তু দ্বারা তৈরি এবং দৈর্ঘ্য প্রস্থে কত বড়? কারা এর সভাসদ? এতে আর কি কি বৈশিষ্ট্য আছে? ধর্মরাজের প্রশ্ন শুনে দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র, সূর্যপুত্র যম, বুদ্ধিমান বরুণ, যক্ষরাজ কুবের এবং লোক পিতামহ ব্রহ্মার অলৌকিক সভার বর্ণনা করলেন। জন্মেজয়, দিব্য সভাগুলির বর্ণনা শুনে ধর্মরাজ দেবর্ষি নারদকে বললেন, ভগবান, আপনি যম রাজার সভায় প্রায় সমস্ত রাজাদের উপস্থিত থাকার বর্ণনা করেছেন। বরুণের সভায় নাগ, দৈত্যরাজ, নদী এবং সমুদ্রের উপস্থিতির কথা বলেছেন। কুবেরের সভায় যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, গুজ্জক এবং রুদ্রদেবের উপস্থিতির খবরও আমরা জেনেছি। আপনি বলেছেন ব্রহ্মার সভায় ঋষি, মুনি, দেবতা এবং শাস্ত্র পুরাণ নিবাস করেন। দেবরাজ ইন্দ্রের সভায় দেবতা, গন্ধর্ব এবং ঋষি মুনিদের কথাও বলেছেন। আপনি বলেছেন যে সেখানে রাজর্ষিদের মধ্যে শুধু হরিশ্চন্দ্রই ছিলেন। তিনি এমন কি সৎকর্ম, এমন কি তপস্যা অথবা ব্রত করেছেন যার ফলে তিনি ইন্দ্রের সমকক্ষ হলেন? ভগবান, আপনি পিতৃলোকে আমার পিতা পাণ্ডুকে কেমন দেখেছেন? তিনি আমার জন্য কি কোনো সংবাদ পাঠিয়েছেন? আপনি কৃপা করে তার কথা বলুন। দেবর্ষি নারদ বললেন, রাজন, আপনার প্রশ্ন অনুসারে আমি আপনাকে রাজর্ষি হরিশ্চন্দ্রের মহিমা শোনাচ্ছি। তিনি প্রতাপশালী এবং একচ্ছত্র সম্রাট ছিলেন। পৃথিবীর সকল নরপতি তার কাছে মাথা নত করে থাকতেন। তিনি একাই সবার উপর বিজয় প্রাপ্ত হয়েছিলেন এবং মহান রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সকল রাজাই তাকে কর দিয়েছিলেন এবং যজ্ঞে সব কাজে সহায়তা করেছিলেন। যাচকরা তার কাছে যা যা চেয়েছিলেন তিনি তার 5 গুণ অধিক দিয়েছিলেন। তিনি ব্রাহ্মণদের খাদ্য, বস্ত্র, মণি, মুক্তা এবং ইচ্ছামতো দ্রব্য সামগ্রী দিয়ে প্রসন্ন করেছিলেন। তারা দেশ বিদেশে রাজার উদার মনের কথা বলতে থাকলেন। যজ্ঞের ফল এবং ব্রাহ্মণদের আশীর্বাদ স্বরূপ হরিশ্চন্দ্র সম্রাট পদে অভিষিক্ত হয়েছিলেন। যে রাজা রাজসূয় যজ্ঞ করেন, সম্মুখ সংগ্রামে পিছু হটেন না এবং তীব্র তপস্যা দ্বারা শরীর ত্যাগ করেন,
তিনি দেবরাজ ইন্দ্রের সভায় সর্বোচ্চ স্থান লাভ করেন। যুধিষ্ঠির, আপনার পিতা পাণ্ডু হরিশ্চন্দ্রের ঐশ্বর্য দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। আমাকে মনুষ্যলোকে গমন করতে দেখে তিনি আপনাকে বলার জন্য কিছু কথা বললেন, তা শ্রবণ করুন। ভাইয়েরা তোমার অনুগত এবং মহারথী, অতএব তুমি সমস্ত পৃথিবী জয় করতে সক্ষম। আমার জন্য তোমাকে রাজসূয় ও মহাযজ্ঞ করতে হবে। যুধিষ্ঠির, তুমি আমার পুত্র, তুমি রাজসূয় যজ্ঞ করলে আমিও রাজা হরিশ্চন্দ্রের ন্যায় চিরকাল দেবরাজ ইন্দ্রের সভায় আনন্দ উপভোগ করব। ধর্মরাজ, আমি আপনার পিতার কাছে স্বীকার করে এসেছি যে আপনাকে তার এই ইচ্ছার কথা জানাবো। রাজন, আপনি আপনার পিতার এই বাসনা পূর্ণ করুন। এই যজ্ঞের ফলস্বরূপ শুধু আপনার পিতাই নয়, আপনিও সেই স্থান লাভ করবেন। এই যজ্ঞে যে অনেক বড় বিঘ্ন আসে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। যজ্ঞদ্রোহী রাক্ষসেরা এই কাজের প্রতীক্ষায় থাকে। একটু নিমিত্ত পেলে বড় ভয়ঙ্কর ক্ষত্রিয়কুল নাশক যুদ্ধ শুরু হয়ে যায়, তাতে পৃথিবীর প্রলয়ও উপস্থিত হয়। ধর্মরাজ, এইসব ভালো করে ভেবে চিনতে আপনার পক্ষে যা কল্যাণদায়ক বলে মনে হয় তাই করবেন। রাজাসনে থেকে 4 বর্ণের মানুষকে রক্ষা করে উন্নতি এবং আনন্দ লাভ করুন এবং ব্রাহ্মণদের সন্তুষ্ট রাখুন। আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আমাকে অনুমতি দিন, আমি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে যাব। জন্মেজয়, দেবর্ষি নারদ তারপর তার সঙ্গী ঋষিদের নিয়ে সেখান থেকে নিষ্ক্রান্ত হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির তখন ভাইদের সঙ্গে রাজসূয় যজ্ঞ নিয়ে আলোচনা আরম্ভ করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব রাজসূয় যজ্ঞ সম্বন্ধে আলোচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।